প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখনকার সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করব প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল 27075 এই বিষয়ের সিলেবাসের ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4-এর 4.1, 4.2 এবং 4.3 এই তিনটি টপিকস নিয়ে, যেখানে আলোচনা করার সুযোগ তৈরি হবে define motion study, micro motion study, and a time study, describe work simplification, এবং describe the uses of equipment of motion study. প্রকৃত অর্থে এগুলো কিছুই না, কিন্তু আবার কিছু। কেমন করে? সেটা হচ্ছে প্রোডাকশন মেথডস অ্যান্ড প্রসেস, যেগুলো আমরা ব্যবহার করি এবং করব, সেগুলোকে পর্যালোচনা করা এবং পর্যালোচনার মাধ্যমে তার সংস্কার উন্নয়ন সাধন করার জন্য যে সকল কৌশল ব্যবহার করা যেতে পারে, ব্যবহৃত হয়, সেই কৌশলগুলো হচ্ছে অনেকগুলো কৌশলের মধ্যে এই কৌশলগুলো তার কয়েকটি। একটি হচ্ছে মোশন স্টাডি, আরেকটি হচ্ছে মাইক্রো মোশন স্টাডি, আরেকটি হচ্ছে টাইম স্টাডি। তাহলে এখন একে একে দেখা যাক বিষয়গুলো কি। মোশন স্টাডি আসলে কিছুই না, কিন্তু আবার কিছু। কেমন করে? যে একজন ওয়ার্কারের অথবা একটি মেশিনের, যেটাই আমরা বিবেচনা করি না কেন, সেক্ষেত্রে তার সকল অংশ কোন কোন ভাবে, কোন কোন মুভমেন্টের সঙ্গে জড়িত, টাস্ককে পারফর্ম করার জন্য, অ্যাসাইনমেন্টকে পারফর্ম করার জন্য, এক্সিকিউট করার জন্য, সবগুলোকে সে দারুণভাবে পর্যবেক্ষণ করবে এবং রেকর্ড করবে। উদ্দেশ্য হচ্ছে এই, সে অপ্রয়োজনীয় এবং ইনএফিশিয়েন্ট যে সকল মোশনগুলো আছে, সেগুলোকে সে দূরীভূত করার জন্য সুযোগ তৈরি করে দিবে এবং আদর্শ একটি ওয়ার্ক মেথড তৈরি করতে আমাদেরকে সহযোগিতা করবে। এইটা হচ্ছে মোশন স্টাডি। তাহলে মাইক্রো মোশন স্টাডিটা কি? এর নামের সঙ্গেই আমরা সাযুজ্যপূর্ণ বিষয়টি খুঁজে পাবো। সেটা হচ্ছে মোশন স্টাডির যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো, সেইগুলোকে সে বিশ্লেষণ করে, পর্যবেক্ষণের মাধ্যমে বিশ্লেষণ করে। এটি হচ্ছে মাইক্রো মোশন স্টাডি। সে একটি ক্যামেরার মাধ্যমে ভিডিও মোশনগুলোকে ক্যাপচার করবে, তার মধ্য দিয়ে সে ওয়ার্কারের, মেশিনের মুভমেন্টগুলোকে ধারণ করবে, করে সে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে সকল মোশন আছে, যেটাকে আসলে পরিচিত হয় থার্বলিক্স নামে, সেগুলোকে আইডেন্টিফাই করবে এবং মেজার করবে, এবং কোন কোন ভাবে বিভিন্ন টাস্ক বা অ্যাসাইনমেন্টের মধ্যে, অপারেশনের মধ্যে এরকম থার্বলিক্সগুলোকে কিভাবে চিহ্নিত করে উন্নয়ন করা যায়, দূরীভূত করা যায়, সেই জন্য সে ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা নেওয়ার জন্য সে আসলে একটি ডিভাইস ইউজ করে। প্রকৃত অর্থে সে ডিভাইসটিকে এইভাবে মানুষ জানে, সেটা হচ্ছে ক্রোনোসাইকেল গ্রাফ এই নামের একটি ডিভাইসকে সে ব্যবহার করে, যেটি আসলে যার উপরে নির্দিষ্ট ধরনের একটি আলো ফেলে এই মোশনের পাথগুলোকে চিহ্নিত করা হয় এবং আদর্শ পাথকে নির্ধারণ করতে সহযোগিতা করে। টাইম স্টাডি তাহলে কি? ঠিক এই মোশন স্টাডির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে বিষয়, সেটি হচ্ছে টাইম স্টাডি। এবং কেমন করে? যে প্রত্যেকটি গতির জন্য, প্রত্যেকটি মুভমেন্টের জন্য, ক্ষুদ্র হোক বৃহৎ হোক, তার জন্য সময় ব্যয় হচ্ছে। তাহলে মোশন স্টাডির
ফলাফল হিসাবে আমরা বলতে পারি যে একেবারে আদর্শ সময় ব্যয় করে যেভাবে আমরা কার্যক্রমগুলোকে প্রসেসকে ইমপ্লিমেন্ট করতে পারি, প্রোডাকশন সিস্টেমকে এক্সিকিউট করতে পারি, সেটি আসলে টাইম স্টাডির অন্তর্ভুক্ত। এখানে স্টপ ওয়াচ এবং এই জাতীয় আরও অসংখ্য রকমের ডিভাইস ব্যবহার করে বিভিন্ন টাস্ক এবং অ্যাসাইনমেন্টের জন্য কি পরিমাণে সময় প্রয়োজন হচ্ছে সেটাকে রেকর্ড করা এবং ইভ্যালুয়েট করা এবং অ্যানালাইজ করা, এবং তারপরে আদর্শ সময় কতটুকু হওয়া উচিত বাস্তবতা নিরিখে একজন ওয়ার্কার বা মেশিনের স্কিল এবং এফিসিয়েন্সির ভিত্তিতে তার প্রয়োজনীয় ফ্যাটিগ, পার্সোনাল নিডস এগুলোকে বিবেচনা করে আদর্শ সময় নির্ধারণ করতে সহযোগিতা করে। তাহলে মোশন স্টাডি, মাইক্রো মোশন স্টাডি, টাইম স্টাডি, অল আর দি ডিফারেন্ট টেকনিক্স to analyze and improving the work methods and processes. যদি এমন হয় যে ওয়ার্ক সিম্পলিফিকেশন বলতে কি বোঝায় এটি বর্ণনা করো, তাহলে খুব সোজাভাবেই আমরা বলতে পারি, মনে করা যাক যে আমি একটি জামা পরতে চাই, কিন্তু সেই জামাটা 2-3 দিন পর পরই আবার পরিষ্কার করে আয়রনিং করার পরে আমাকে পরিধান করতে হয়, নচেত এটি পরা যায় না। কিন্তু যদি এমন হয় যে আয়রনিংয়ের যে একটি প্রক্রিয়া, একটি অংশ সময় ব্যয় করতে হবে এবং অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে, অনেকগুলো মুভমেন্টের মাধ্যমে সেই আয়রনিং প্রক্রিয়াটি শেষ হবে এবং তার বিপরীতে সময় নষ্ট হবে, এই যে বিষয়টি যদি এমন হয় যে আমি যখন কাপড়টি সংগ্রহ করছি তখনই সে প্রিপ্রেসড অবস্থায় ছিল, পূর্ব থেকেই এমনভাবে আয়রনিং করা ছিল যে সেটা সহজে নষ্ট হয় না এবং প্রতিনিয়ত তাকে আয়রন করার প্রয়োজন পড়ে না, তাহলে আমাদের কাজ সরলীকরণ হয়ে গেল, সহজ হয়ে গেল, অতিরিক্ত মুভমেন্ট বা মোশন ব্যয় করার দরকার পড়ল না এবং তার বিপরীতে অতিরিক্ত কোনো সময়ও ব্যয় হলো না। এমন হতে পারে যে ম্যানুয়াল ভার্সনে আমরা কোনো কাজ সম্পাদন করছি, সেটাকে যদি আমরা অটোমেটেড ওয়েতে আমরা নিয়ে আসি, অটোমেশনের মধ্যে নিয়ে আসি, তাহলে আমরা ওয়ার্ক সিম্পলিফিকেশনের একটি উদাহরণ খুঁজে পাবো। তাহলে ওয়ার্ক সিম্পলিফিকেশন বলতে কি বোঝায় প্রকৃত অর্থে? আসলে ওয়ার্ক সিম্পলিফিকেশন কিছুই না, একটি প্রক্রিয়া বা প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে একজন ওয়ার্কারের এবং একটি মেশিনের যে যে কাজ করা দরকার পড়বে সেই কাজগুলোকে অতি সরলীকরণ করে, সম্ভব মতো কমিয়ে এনে, কার্যকরী মুভমেন্ট প্রয়োগ করে, মুভমেন্ট ব্যয় করে আমি যদি সেই কাজটিকে সম্পাদন করতে পারি, যে প্রক্রিয়াগুলো গ্রহণ করলে এটি করা সম্ভব, সেই প্রক্রিয়াগুলোর সমন্বিত বিষয়টিকেই বলা হবে হচ্ছে ওয়ার্ক সিম্পলিফিকেশন। আশা করি আমরা বুঝতে পেরেছি। মনে করা যাক আরেকটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করি ভারী বস্তু আছে, সেটাকে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে নিতে চাই। আমরা যদি মনে করি সেটা ভারী বস্তুকে উঁচু করে নিয়ে তুলে নিয়ে আমরা অন্যত্র নিয়ে যাব, সেটি করা যেতেই পারে। কিন্তু যদি আমরা এরকম করি, একটি হুইল কার্ট অর্থাৎ একটি চাকা সম্পৃক্ত, চাকাযুক্ত একটি যদি আমরা বহন ট্রলি ব্যবহার করি, অথবা যদি আমরা ওই বস্তুটাকে, ওই পদার্থটাকে, ওই অবজেক্টটিকে খুব টেনে বা ঠেলে যদি অন্যত্র পরিবহন করি বা সরিয়ে নেই, স্থানান্তর করি, তাহলে কিন্তু অপেক্ষাকৃত লিফটিংয়ের তুলনায় বেশ খানিকটা সহজবোধ্য হয়, সহজে সম্পন্ন হয়, কম সময় লাগবে এবং একই সাথে কম এফোর্ট বা কম এনার্জি ব্যবহার করার দরকার পড়বে এবং টাইম তো অবশ্যই কম লাগবে। এই একটি কিন্তু ওয়ার্ক সিম্পলিফিকেশনের আরেকটি ছোট্ট উদাহরণ। এরকম খণ্ডিত খণ্ডিত উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে বুঝতে পারি বা বোঝা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটু আলোচনা করতে চাই যে এই ইকুইপমেন্ট যেগুলো ব্যবহৃত হবে মোশন স্টাডিতে, সেগুলো কী করে ব্যবহার হবে, এরকম একটি বিষয়। অর্থাৎ ইউজেস অফ ইকুইপমেন্ট
মোশন স্টাডি এটি আসলে কি, কোন কোন মোশন স্টাডি করার ক্ষেত্রে কোন কোন রকমের ইকুইপমেন্ট সমূহ ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে আমাদের মূল জানার বিষয়। তাহলে আমরা যদি প্রথম থেকে একটু খেয়াল করি যে মোশন স্টাডি বলতে কি বোঝায়, এটি আমরা যদি জানি, বুঝি এবং অথবা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা খুঁজে বের করতে পারবো যে which type of equipment should be used in motion study, এরকম একটি বিষয়। তাহলে equipment of motion study which will be used, সেটি যদি আলোচনা করতে হয় তাহলে আমরা এরকম বলতে পারি যে এগুলো কিছুই না, কিছু টুলস বা ডিভাইস যেগুলোর মাধ্যমে আমরা খুব সূক্ষ্ম মুভমেন্ট বা মোশন থেকে একেবারেই খুব বৃহৎ নড়াচড়া বা মুভমেন্টকে আমরা রেকর্ড করতে পারবো, সেগুলোকে পর্যালোচনা করতে পারবো। সেটা হতে পারে কোনো ওয়ার্কারের জন্য, হতে পারে কোনো মেশিনের জন্য, একটি কার্যকে সম্পাদন করার ক্ষেত্রে যেগুলো প্রকৃত অর্থে ব্যবহৃত হয় বা হতে পারে সেগুলো। তাহলে আমরা কি বুঝলাম? কোনো কাজকে সম্পাদন করার জন্য একটি মেশিনকে অথবা একজন ওয়ার্কারকে যে সকল মুভমেন্ট ব্যবহার করার দরকার পড়ে, সেই মুভমেন্টগুলোর সকল ধরনের মুভমেন্টকে যদি আমরা রেকর্ড করি, অ্যানালাইসিস করি, এরকম করার জন্য যে সকল ইকুইপমেন্ট ব্যবহৃত হবে সেগুলোই মূলত equipment of motion study which will be used, যেমন স্টপওয়াচ, হ্যান্ডহেল্ড কম্পিউটার, ভিডিও রেকর্ডার, মাইক্রো মোশন ক্যামেরা, সাইকেল গ্রাফ এবং ক্রোনোসাইকেল গ্রাফ। আমরা যদি প্রথমে দেখি যে স্টপওয়াচ কেমন করে, এবং খুব সহজ একটি ডিভাইস যেটার মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে সময়কে পরিমাপ করতে পারি, একটি টাস্কে সম্পাদন করার জন্য কি পরিমাণ বা টাস্কের আংশিক অংশ, পার্ট অফ টাস্ককে সম্পাদন করার জন্য কি পরিমাণ সময় ব্যয় করা হলো বা হচ্ছে, এই বিষয়টি আমরা সময় নির্ধারণ করে ফেলতে পারি এই স্টপওয়াচের মাধ্যমে, যাকে বিশ্লেষণ করে আমরা অন্য মেথডের সঙ্গে কম্পেয়ার করে বুঝতে পারবো কি পরিমাণ সময় অতিরিক্ত ব্যয় হয়েছে। আদর্শ সময়ের ঠিক তুলনায় এটি কত বেশি সময় বা কত কম সময় গ্রহণ করলো বা ব্যয় করলো, এটি আমরা পর্যালোচনা করতে পারি। এবং একই সাথে আমরা কি কি বিষয়কে সমন্বয় করলে আমরা প্রোডাক্টিভিটির হিসাবটি আরও সরল করা যেতে পারে এবং খুব সুগম হতে পারে আমাদের টার্গেটে পৌঁছানোর জন্য, এই বিষয়গুলো খুব সহজেই বিশ্লেষণ করা যায়। হ্যান্ডহেল্ড কম্পিউটার হচ্ছে একটি হাতে সংরক্ষিত এরকম পোর্টেবল ডিভাইস, যেটা মূলত টাইমকে ক্যাপচার করে, ব্যয়িত টাইম, এবং একই সঙ্গে মোশনকে ক্যাপচার করে সে ডেটা হিসাবে সংরক্ষণ করে এবং সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে পরে আমরা বা যারা এটার উপরে কাজ করেন তারা নতুন কোনো আইডিয়া জেনারেট করতে পারে যে কোন ধরনের মুভমেন্ট তার জন্য এই ধরনের ক্ষতির কারণ হয়েছে, এরকম একটি বিষয়। ভিডিও রেকর্ডার অলসো ইকুইপমেন্ট, যেমন এই ভিডিও রেকর্ডার কি করে যে সকল ভিজুয়াল ইমেজগুলো নেয়, ওয়ার্ক প্রসেসে অর্থাৎ রেকর্ড করে, এবং সে ডিটেইলস মোশনকে ক্যাপচার করার ক্ষমতা রাখে এবং সংরক্ষণও করে। এই যে গ্রহণ করা এবং সংরক্ষণ করার মাধ্যমে আমরা এটা বলতে পারি এরকম করে যে এই ভিডিও রেকর্ডার হচ্ছে এমন এক ধরনের ইকুইপমেন্ট যেটার মাধ্যমে সংগৃহীত ডেটাকে অ্যানালাইজিং করে, এডিটিং করে আমাদের ট্রেনিং পারপাজে অথবা প্র্যাকটিক্যাল লাইফের জন্য আমরা ইউজ করে কাজকে বেশি সুগম করতে পারি, সরল করতে পারি ইত্যাদি বিষয়। মাইক্রোমোশন ক্যামেরা হচ্ছে এক ধরনের বিশেষ ক্যামেরা যে কিনা অত্যন্ত গতিশীল, অত্যন্ত সূক্ষ্ম গতির মুভমেন্টগুলোকেও ওয়ার্কার এবং মেশিনের সে খুব দ্রুততার সাথে গ্রহণ করতে পারে, এবং সাধারণত এই জাতীয় ক্যামেরার একটি বিশেষ বৈশিষ্ট্য থাকতেই হয় বা থাকে সাধারণত যে প্রতি সেকেন্ডে 100 ফ্রেম সে ধারণ করতে পারে, এরকম একটি অতি উচ্চ ব্যবহার উপযোগী ক্যামেরা দরকার পড়ে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসতে পারে ইকুইপমেন্ট হিসেবে সাইকেল গ্রাফ, ক্রোনোসাইকেল গ্রাফ, এই জাতীয় কিছু গ্রাফ, যে গ্রাফগুলোকে ব্যবহার করে আমরা ট্রেস করতে পারি যে ওয়ার্কারের যে হাত, পা, বডি মুভমেন্ট এবং ওয়ার্ককে সম্পাদন করার জন্য টুল যেগুলো ব্যবহার করা হলো, তার যে মুভমেন্ট, এই সকল কে আমরা গ্রাফের মাধ্যমে চিহ্নিত করতে পারি, অর্থাৎ পথ বিশ্লেষণ করতে পারি। সেই পথকে বিশ্লেষণ করে, সেই গ্রাফকে বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করতে পারি বা নির্ণয় করতে পারি যে কোন কোন পথ বা টাইমগুলোকে এখানে অতিরিক্ত হিসাবে ব্যয়িত হয়ে যাচ্ছে, যেগুলোকে কমিয়ে আনা যায়। এরকম একটি বিশ্লেষণ করার জন্য যে গ্রাফ ইউজ করা হয়, সেই গ্রাফকেই মূলত বলা হয় ক্রোনোসাইকেল গ্রাফ, এবং সেই গ্রাফও একটি ইকুইপমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বলে আমি এখনকার যে আলোচ্য বিষয় ছিল তার আঙ্গিকে এই সেশনটি এখন শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।